এই নিউজের সাথে রিলেটেড কয়েকটি টপিক ডিসকাস করে নিচ্ছি। দেখো, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 5 থেকে 11। ভারতীয় সংবিধানের পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 নাগরিকত্ব সংক্রান্ত বিধানগুলি উল্লেখ করা হয়েছে। সংবিধান কার্যকর হওয়ার সময় কারা ভারতের নাগরিক হবেন? যখন সংবিধানটা কার্যকরী হবে, আমরা জানি 26শে জানুয়ারি 1950 হয়েছিল, ঠিক আছে। এবং ভবিষ্যতে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা কার থাকবে তা এই অনুচ্ছেদগুলিতে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এবার একটা একটা করে আমরা আর্টিকেল দেখছি। দেখো, আর্টিকেল 5। আর্টিকেল 5 এ কি লেখা? সিটিজেনশিপ এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে এই অনুচ্ছেদে বলা হয়েছে 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর হওয়ার সময় যেসব ব্যক্তি ভারতের ভূখণ্ডে ডোমিসাইল মানে স্থায়ী অভিপ্রায় রাখতেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ করতেন তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন, ঠিক আছে। আর্টিকেল 6 এ কি বলা হয়েছে? আর্টিকেল 6 এ বলা আছে যে দেখো, রাইটস অফ মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান। দেখো, পার্টিশনের পর পাকিস্তান থেকে ভারতে আসা যারা অভিবাসীরা, মানে অভিবাসী কারা বলছে? ইমিগ্রেন্ট যারা, নাগরিকত্বের অধিকার এই অনুচ্ছেদে কি হয়েছে? নির্ধারিত হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে তারা ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন, ঠিক আছে। আর্টিকেল 7। আর্টিকেল 7 কি বলা? যেসব ব্যক্তি পার্টিশনের সময় ভারত থেকে পাকিস্তান চলে গিয়েছিলেন তাদের নাগরিকত্বের বিষয়টি এই অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তবে যারা পরবর্তীতে বৈধ মানে লিগ্যাল অনুমতি নিয়ে ভারতে আবার ফিরে এসছে তাদের ক্ষেত্রে বিশেষ বিধান প্রযোজ্য, এটাও আর্টিকেল 7 লেখা। আর্টিকেল 8 কি লেখা? দেখো, আর্টিকেল 8 এটা লেখা, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং অ্যাব্রড, মানে ভারতীয় অরিজিন। দেখো, ভারতের বাইরে বসবাসকারী পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন যারা আছে এর নাগরিকত্বের অধিকার এই অনুচ্ছেদে স্বীকৃত হয়েছে, ঠিক আছে। এই আর্টিকেলের মধ্যে আছে। বিদেশে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত বলতে কি, যারা তাদের পূর্বপুরুষ ভারতীয় ছিল তাদের বংশোদ্ভূত, তারা কোথায় থাকছে? অন্য দেশে থাকছে। ব্যক্তিরা নির্দিষ্ট শর্তে ভারতীয় নাগরিকত্বের জন্য নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারে, ঠিক আছে। আর্টিকেল 9 কি বলছে? আর্টিকেল 9 বলছে ভলেন্টারি অ্যাকুইজিশন অফ ফরেন সিটিজেনশিপ। এর মানে কোনো ভারতীয় নাগরিক যদি স্বেচ্ছায় অন্য কোন দেশে নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তিনি ভারতীয় নাগরিকত্ব হারাবেন। ভারত ডুয়েল সিটিজেনশিপ স্বীকৃতি দেয় না, ঠিক আছে। ভারতের সিটিজেনশিপ একটাই থাকবে, অন্য দেশের সিটিজেনশিপ থাকবে, ভারতের অ্যাকসেপ্ট করে না। আর্টিকেল 10 কি বলছে? কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ। দেখো, যেসব ব্যক্তি আর্টিকেল 5 থেকে 9 অনুযায়ী ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত হয়েছেন তারা সংসদ কর্তৃক প্রণীত আইন সাপেক্ষে তাদের নাগরিকত্ব বজায় রাখবেন। সংসদ যদি, পার্লামেন্ট যদি আইন এখানে নতুন আইন নিয়ে আসে, এই আইন সাপেক্ষে ভারতের নাগরিকত্ব বজায় রাখবেন, ঠিক আছে। আর্টিকেল 11 কি বলছে? পার্লামেন্টস পাওয়ার টু রেগুলেট সিটিজেনশিপ। এর মানে এই অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্বের এই পজিশন কে নাগরিকত্ব নিতে পারবে, কি করে টার্মিনেট হবে, কি করে রিনাউন্সিয়েশন হবে, ঠিক আছে, এবং কি করে রেগুলেশন এই সম্পর্কিত আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা প্রদান করছে। কাকে দিয়েছে? পার্লামেন্টকে। এই ক্ষমতার ভিত্তিতে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণীত হয়, ঠিক আছে। ওই আইনের ভিত্তিতেই বা ওই ক্ষমতার ভিত্তিতে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণীত হয়। এবার দেখে নেই সিটিজেনশিপ অ্যাক্ট 1955। দেখো, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী একজন ব্যক্তি প্রধানত 5টি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। 5টি উপায়ে। প্রথম, সিটিজেনশিপ বাই বার্থ, মানে জন্মসূত্রে নাগরিকত্ব। ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণকারী ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ শর্ত। দেখো, এখানে কথা একটা বলা থাকে নির্দিষ্ট শর্ত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন স্পেসিফিক টার্মস থাকে, এগুলো যদি পূরণ করে তাহলে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারে। তবে সময়ের সঙ্গে আইন সংশোধন আনা হয়েছে এবং বর্তমান শুধুমাত্র ভারতে জন্মগ্রহণ করলেই কে বলছে এটা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া যায় না, পিতা মাতার নাগরিকত্বের বিষয়টি বিবেচনা করা হয়, ঠিক আছে। নেক্সট, সিটিজেনশিপ বাই ডিসেন্ট, মানে বংশানুক্রমে নাগরিকত্ব। ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি তার পিতা বা মাতার ভারতীয় নাগরিকত্বের ভিত্তিতে, মানে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি বা ব্যক্তি তার পিতা বা মাতার ভারতীয় নাগরিকত্বের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন। মানে মনে হচ্ছে এরকম, মিস্টার এক্স তার জন্ম হয়েছে আমেরিকাতে, কিন্তু তার বাবা মা দুজন ভারতীয়, সেই ক্ষেত্রে কি বলছে? তাকে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে। অর্থাৎ নাগরিকত্ব বংশগতভাবেও লাভ করা যায়,
সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, এটা কোনটা? নিবন্ধনের মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে। দেখো কিছু কিছু শ্রেণীর ব্যক্তি, যেমন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় নাগরিকের স্ত্রী বা স্বামী যদি হয়, হাজব্যান্ড ও ওয়াইফ যদি হয়, দীর্ঘদিন ভারতে বসবাস করে নির্দিষ্ট বিদেশি নাগরিক যদি থাকে, তারা নির্ধারিত শর্ত পূরণ করে, শর্ত থাকবে, কন্ডিশন থাকবে, পূরণ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। ঠিক আছে, নেক্সট সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, মানে স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব। এটা কি? কোনো বিদেশি নাগরিক যদি নির্দিষ্ট সময় ধরে ভারতে বৈধভাবে বসবাস করেন এবং সিটিজেনশিপ অ্যাক্টে উল্লেখিত শর্তগুলি পূরণ করেন, তাহলে তিনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে, মানে অটোমেটিক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবার আসছে সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, এটা ইম্পর্টেন্ট। দেখো মানে যদি কোনো ভূখণ্ড ভারতের সাথে সংযুক্ত হয়ে যায়, তার মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যেতে পারে তারা। যদি কোন নতুন ভূখণ্ড ভারতের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই অঞ্চলের বাসিন্দাদের ভারত সরকার নির্দিষ্ট শর্তে ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে পারে। এক্সাম্পল দেখো, 1961 কি হয়েছিল? গোয়া, দমন, দিউ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর সেখানকার বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব লাভ করে। ঠিক আছে, নেক্সট দেখবো আরেকটা টপিক, ফরেনার্স অ্যাক্ট 1946। অবজেক্টিভ দেখে দেখো, ফরেনার্স অ্যাক্ট 1946 হলো এমন একটি আইন যা ভারতে বিদেশিদের প্রবেশ করা, অবস্থান করা বা প্রস্থান করা, বা ভারতে এন্টার করবে, ভারতে প্রেজেন্স থাকবে তাদের, আর ভারত থেকে এক্সিট হবে, এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রণীত হয়েছিল। ঠিক আছে, এই আইনের মাধ্যমে কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশিদের সম্পর্কে বিভিন্ন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করতে পারেন। বিদেশি যারা ফরেনার আছে তাদের সম্পর্কে বিভিন্ন নিয়ম, রুলস বানাতে পারেন বা রেগুলেশন আরোপ করতে পারেন। কে ভারতে প্রবেশ করতে পারবেন, কতদিন ভারতে অবস্থান করতে পারবেন, কোন শর্তে বসবাস করবেন এবং কখন বা কিভাবে ভারত ত্যাগ করতে হবে। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট ফিচার কি দেখো, এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বার্ডেন অফ প্রুফ। সাধারণত ফৌজদারি মামলায়, ক্রিমিনাল কেসেসের ক্ষেত্রে অভিযোগকারী পক্ষকে অভিযোগ প্রমাণ করতে হয়, কিন্তু ফরেনার্স অ্যাক্টে পরিস্থিতি ভিন্ন হয়। এবার বার্ডেন অফ প্রুফ লাইস অন দ্য পারসন কনসার্ন, এবার তার নিজেই প্রমাণ করতে হবে যে আমি এখানে, মানে কি বললো, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে তিনি ফরেনার নন এবং ভারতীয় নাগরিক। সহজ ভাষায় বলছে, ইন সিটিজেনশিপ ডিসপিউট আন্ডার দ্য ফরেনস অ্যাক্ট, দ্য রেসপন্সিবিলিটি টু প্রুভ ইন্ডিয়ান সিটিজেনশিপ রেস্ট, এটা কার উপর থাকে? অন দ্য কনসার্ন ইন্ডিভিজুয়াল, যে ইন্ডিভিজুয়ালকে বলা হয় যে তুমি ভারতীয় নাগরিক কিনা তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ সরকারকে প্রমাণ করতে হয় না যে ব্যক্তি বিদেশি, বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, রেকর্ডস আর এভিডেন্স উপস্থাপন করতে হবে। এবার আসামের ক্ষেত্রে তার সিগনিফিকেন্স দেখো, যেহেতু এই কেসটা আসাম নিয়ে, আসামে কি হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত বিরোধ, এনআরসি এবং ফরেনার ট্রাইব্যুনালের কার্যক্রমে এই বিধানটির বিশেষ গুরুত্ব রয়েছে। দেখো, ট্রাইব্যুনালের সামনে উপস্থিত ব্যক্তিকে নিজের ভারতীয় প্রমাণ নাগরিক বা ভারতীয় নাগরিকত্বের দাবি সমর্থন করার জন্য উপযুক্ত প্রমাণ দিতে হয়। ঠিক আছে, এবার দেখো ফরেনার ট্রাইব্যুনালস একটু দেখে নিই। ফরেনার ট্রাইব্যুনালস এস্টাবলিশ হয়েছে। ফরেনার ট্রাইব্যুনালস অ্যাকচুয়ালি কি? এটা ফরেনার ট্রাইব্যুনাল একটি কোয়াজি জুডিশিয়াল বডিস, মানে আধা বিচারিক সংস্থা, আধা, ফুল না, আধা তো ফুল তলা কোর্টই আছে, যা কোনো ব্যক্তির নাগরিকত্বের অবস্থান নির্ধারণ করার জন্য গঠিত হয়েছিল। এগুলি প্রতিষ্ঠিত হয়েছে ফরেনার্স অ্যাক্ট 1946 এর অধীনে, ফরেনার্স ট্রাইব্যুনালস অর্ডার 1964 অনুযায়ী। এই দুইটা বিষয়কে মাথায় রেখে তৈরি হয়েছিল। কেন্দ্র সরকার প্রয়োজনে ফরেনার ট্রাইব্যুনাল গঠন করে এবং এসব ট্রাইব্যুনাল নাগরিকত্ব সংক্রান্ত বিরোধ যত থাকে এগুলি নিষ্পত্তি করে। ফাংশন কি? ফরেনার ট্রাইব্যুনালস এর প্রধান কাজ হলো নির্ধারণ করা যে কোনো ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন বা ভারতীয় নাগরিক কিনা বা ফরেনার ন্যাশনাল বা বিদেশি নাগরিক কিনা। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তির নথি, প্রমাণ, সাক্ষ্য এবং অন্যান্য রেকর্ড পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, এবার আসাম এন্ড সিটিজেনশিপ ইস্যু। আসাম অ্যাকর্ড 1985, দেখো ইন্ট্রোডাকশনটা কি ছিল। আসাম অ্যাকর্ড হলো ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক চুক্তি। এটা পলিটিক্যাল বা সোশিয়াল প্যাক্ট। এটি 15 অগস্ট 1985 এর স্বাক্ষরিত হয় এবং অসমে দীর্ঘদিন ধরে চলা বিদেশি যে অনুপ্রবেশ, ইলিগেল যে ইমিগ্রেশন চলছে ও নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে প্রণীত হয়। কোনটা? আসাম অ্যাকর্ড। এই চুক্তির মাধ্যমে অসম আন্দোলনের অবসান ঘটে এবং বিদেশি শনাক্তকরণ,
নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং বহিষ্কার করা, ঠিক আছে, ডিপোর্টেশন এর জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়। ব্যাকগ্রাউন্ডটা দেখো কি হয়েছিল, এটা কোথা থেকে এসেছে। অসমে বহু দশক ধরে প্রতিবেশী অঞ্চল, বিশেষত তৎকালীন ইস্ট পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ হিসেবে পরিচিত, থেকে ব্যাপক অভিবাসন ঘটে, মানে ইমিগ্রেশন হচ্ছে। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। কি নিয়ে উদ্বেগ? তাদের সংস্কৃতির যে পরিচয় এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা তাদের টেনশন ছিল। কালচার আইডেন্টিটি নষ্ট হতে পারে, ভাষাগত ভারসাম্য অপরিবর্তিত হবে, ঠিক আছে। লিঙ্গুয়াল যে এখানে ব্যালেন্সটা, এটা কি হতে পারে, তারা কি বলছে, এটা পরিবর্তিত হতে পারে। ভূমি ও সম্পদের উপর চাপ বৃদ্ধি পাবে, তাদের আমাদের দেশের ভূমির উপর অন্য দেশের লোক এসে বসবে। রাজনৈতিক প্রতিনিধিত্ব পরিবর্তন আসবে। রাজনৈতিক প্রতিনিধি, কোনো একটা কমিউনিটি যদি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে এখানে পার্সোনালি তারা ভোট দিয়ে দেয়, তাহলে কি হবে, ওই পার্টি জিতে যাচ্ছে এখানে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা না, ওই দেশের লোক চায়নি ওই লোকটা জিতুক, কিন্তু তারা এসে তাকে জিতে দিয়েছে, এরকম হতে পারে। এই উদ্যোগ থেকে 1979 এই সালে শুরু হয় আসাম মুভমেন্ট, যা প্রায় 6 বছর ধরে চলছিল। এবার আসাম মুভমেন্ট আন্দোলন নেতৃত্ব থেকে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, অল আসাম গণ সংগ্রাম পরিষদ, ঠিক আছে। আন্দোলনের প্রধান দাবি কি ছিল? অবৈধ বিদেশি শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম অপসারণ করা, ডিলিশন করে দাও, তাদের বহিষ্কার করো, তাদের দাবি ছিল। এই আন্দোলনের সময় ব্যাপক বিক্ষোভ, ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এবার এই অ্যাকর্ড সাইন হয়েছে 15 অগস্ট 1985 নয়াদিল্লিতে, আমাদের দিল্লিতে আসাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। কারা কারা ছিলেন এখানে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ, গভর্নমেন্ট অফ আসামের রিপ্রেজেন্টেটিভ, লিডার্স অফ আসাম মুভমেন্ট, ঠিক আছে। দুইটা মুভমেন্টের লিডার ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উপস্থিতিতে ঐতিহাসিক এই মানে হিস্ট্রিক্যাল এই প্যাক্ট কি হয়, সাইন হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রভিশন কি ছিল? কাট অফ ডেট বলছে 24 মার্চ 1971 দিয়েছে কাট অফ, মানে মিডনাইট পর্যন্ত কাট অফ ডেট। মানে অসম চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো 24 মার্চ 1947 কে নাগরিকত্ব নির্ধারণের কাট অফ ডেট হিসেবে গ্রহণ করা। এই তারিখটি গুরুত্বপূর্ণ কারণ 25 মার্চ 1971 বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। মানে মুক্তিযুদ্ধ শুরু হয় মানে ওই সময় যারা এসেছিল মুক্তিযুদ্ধের সময় তারা সবাই বাংলাদেশি, তারা নতুন, তাদেরকে জায়গা দেওয়া হবে না। এবার ক্যাটাগরাইজেশন অফ মাইগ্রেন্ট দেখো, পার্সনস হু এন্টার্ড আসাম বিফোর 1 জানুয়ারি 1966 কি হয়েছে দেখো। এবার ক্যাটাগরাইজেশন মাইগ্রেশনটা দেখো ব্যাপারটা। পার্সনস যারা এন্টার করেছে আসাম বিফোর 1 জানুয়ারি 1966 কি বলেছে? তাদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে, তারা পূর্ণ নাগরিক অধিকার ভোগ করবেন। এবার হচ্ছে নেক্সট কি, পার্সনস হু এন্টার্ড আসাম বিটুইন 1 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1971 তাদের বিদেশি হিসেবে শনাক্ত করা হবে, তার নাম ভোটার তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হবে, ঠিক আছে। তারপর নিবন্ধনের পর রেজিস্ট্রেশনের পর নাগরিকত্ব প্রদান করা হবে। 10 বছর ভোটাধিকার তাদের স্থগিত হবে, সাসপেন্ড থাকবে, তোমরা ভোট দিতে পারবে না। এইবার পার্সনস হু এন্টার্ড আসাম আফটার 24 মার্চ, তখন কি হবে? তারা ইলিগেল মাইগ্রেন্টস হিসেবে বিবেচিত হবে, তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ক্লজ 5 কি ছিল? ডিটেকশন এন্ড ডিপোর্টেশন, মানে আসাম অ্যাকর্ডের ক্লজ 5 অনুযায়ী বিদেশিদের শনাক্ত করতে হবে, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলতে হবে, আইন অনুযায়ী বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে। এই ধারায় পরবর্তীকালে এনআরসি এবং ফরেন ট্রাইব্যুনালের কার্যক্রমের ভিত্তি হয়ে ওঠে। এখান থেকে ভিত্তি করে এনআরসি এবং ফরেন ট্রাইব্যুনাল কাজ করে। এবার প্রোটেকশন অফ আসামিস আইডেন্টিটি, আসাম অ্যাকর্ড শুধু বিদেশি শনাক্ত করা নয়, বরং অসমিয়া জনগণের সংস্কৃতি ও ভাষাগত স্বার্থ রক্ষার ব্যবস্থা গ্রহণ করে। ক্লজ 6 কি আছে? অসমিয়া যারা জনগণ আছে তাদের সাংস্কৃতিক পরিচয়, ভাষা, সামাজিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সাংবিধানিক, আইনগত ও প্রশাসনিক সুরক্ষার প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়, ঠিক আছে। এবার আসছে এনআরসি। এনআরসি হলো ভারতের নাগরিকদের একটি সরকারি নিবন্ধন, যার উদ্দেশ্য হলো প্রকৃত যারা ভারতীয় আছে ওই নাগরিকদের চিহ্নিত করা এবং অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে শনাক্ত করা। বর্তমান এনআরসি আপডেট করার প্রক্রিয়া শুধুমাত্র অসমে পরিচালিত হয়েছে। এনআরসি পারপাসটা কি ছিল দেখো, প্রথম আইডেন্টিফাই করা জেনুইন ইন্ডিয়ান সিটিজেন, তারপর ডিটেক্ট করা ইলিগাল ইমিগ্রেন্টস করা আছে, ঠিক আছে। এবার এনআরসি ব্যাকগ্রাউন্ড কি? এনআরসি প্রথমবার প্রস্তুত করে 1951-এ, যেটা ভারতের প্রথম জনগণনার পর 1951-এ ফার্স্ট সেন্সাস হয়েছিল তারপরে। তবে বহু দশক ধরে এটি কি হচ্ছে হাল করা হয়নি,
পরবর্তীতে আসাম অ্যাকর্ড 1985 এর বাস্তবায়নের অংশ হিসেবে এনআরসি আপডেটের দাবি জোরালো হয়। ঠিক আছে, এনআরসি, আর যদি বলি আসাম অ্যাকর্ড, এনআরসি আপডেটের ভিত্তি ছিল আসাম অ্যাকর্ড। এই যুক্তি অনুযায়ী ওইটা আমরা বললাম, এখন ডিসকাস করে নিয়েছি। এবার সুপ্রিম কোর্ট কি বলছে, এনআরসি আপডেটের সমস্ত প্রক্রিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল, যাতে প্রক্রিয়াটি স্বচ্ছ থাকে ও আইনসম্মত থাকে। ঠিক আছে, এবার ফাইনাল এনআরসি পাবলিকেশন ডেট কি ছিল, 31 আগস্ট 2019। এই দিনে এনআরসির ফাইনাল লিস্ট প্রকাশিত হয়। কি আউটকাম কি এসছে, প্রায় 3.11 crore আবেদনকারীর নাম এনআরসি থেকে বা এনআরসিতে অন্তর্ভুক্ত হয়। প্রায় 19 লাখ মানুষের নাম ফাইনাল এনআরসি থেকে বাদ পড়ে। তবে এনআরসি থেকে নাম বাদ পড়া মানেই স্বয়ংক্রিয়ভাবে বিদেশি হবে এরকমটা নয়। ওই ক্ষেত্রে ফরেন ট্রাইব্যুনালের রুলস আছে, কিন্তু যেসব ব্যক্তির নাম এনআরসি অন্তর্ভুক্ত হয়নি তারা ফরেনার ট্রাইব্যুনালে আপিল করতে পারবে। ঠিক আছে, তারপর ট্রাইব্যুনাল নাগরিকের দাবি বৈধতা পরীক্ষা করে নিতে পারবে। এখান থেকে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। এনআরসি সিগনিফিকেন্স কি হলো, এবার এনআরসিতে লাভটা কি হচ্ছে আমাদের, অ্যাডমিনিস্ট্রেটিভ সিগনিফিকেন্স কি, নাগরিকত্বের একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি হবে, নাগরিকত্ব সংক্রান্ত বিরোধ সমাধানে সহায়ক হবে। সিকিউরিটি সিগনিফিকেন্স, অবৈধ অভিবাসন শনাক্তকরণ সহায়তা করে, সীমান্ত ব্যবস্থা মানে আমাদের বর্ডার এরিয়া আর ইন্টারনাল যে সিকিউরিটি আছে জোরদার করতে সাহায্য হবে। পলিটিক্যাল সোশ্যাল সিগনিফিকেন্স কি হবে, আসাম অ্যাকর্ড বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ, নাগরিকত্ব পরিচয় ও অভিবাসন নিয়ে জাতীয় বিতর্কের কেন্দ্র অবস্থান করে। ঠিক আছে, কিন্তু তারও কিছু চ্যালেঞ্জ থেকে যায়। চ্যালেঞ্জটা কি, ডকুমেন্টেশন ইস্যু, অনেক প্রকৃত বাসিন্দা প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হয়। রিস্ক অফ এক্সক্লুশন, দরিদ্র হতে পারে, দরিদ্র নারী, গ্রামীণ জনগোষ্ঠী, প্রান্তিক যারা মানুষ আছে তারা প্রায় নথিপত্রের অভাবে ক্ষতিগ্রস্ত হয়। লিগাল ডিসপুট, এনআরসি নাম অন্তর্ভুক্তি ও বাদ পড়া নিয়ে বহু মামলা আদালতে গিয়েছে। তারপর হিউম্যানিটেরিয়ান কনসার্ন কি, নাগরিকত্বহীনতা, মানবাধিকার ও পুনর্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এই হয়েছে আজকের ডিসকাশন। নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় ডিসকাস করব।